এটা কি হয়ে গেল আমার সঙ্গে? এ কি হয়ে গেলাম আমি? এটা কি, এই যে হীরার মালা? কিন্তু আমার কাছ থেকে তলোয়ার নেওয়ার আগেই আমার 3টি প্রশ্নের তোমাকে উত্তর দিতে হবে। ঢুকে যেহেতু পড়েছিস, সেহেতু আর তো তুই এই গুহা থেকে কোনোদিনও বেরোতে পারবি না। কারণ এই গুহায় যে একবার ঢোকে, সে আর কোনোদিনও বাইরে বেরোতে পারে না। তারা দুজনে এগিয়ে গিয়ে একটি গাছের নিচে বসে পড়ে। তারপর রাজকুমারী চম্পা তাদের দুর্দশার কথা রমেশকে বলতে থাকে। আসলে কয়েকদিন আগে, আমি সত্যি বলছি সেনাপতি মশাই, আমি এর আগে কখনো এত সুন্দর জায়গায় আসিনি। সত্যি এই জায়গায় এসে আমার খুব ভালো লাগছে। আমাকে আপনি প্রতিদিন এই মতো সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাবেন? ঠিক আছে রাজকুমারী, আমি তোমাকে প্রতিদিন এই মতো সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাব। এখন আমার মনে হয় আর বেশিক্ষণ এখানে থাকা ঠিক হবে না। সন্ধ্যা তো নেমে আসতেছে, এখন আমাদের মহলে ফিরে যাওয়া উচিত। না হলে মহারাজ এবং রানীমা দুজনেই চিন্তা করবেন। ঠিক আছে সেনাপতি মশাই, চলুন। রাজকুমারী চম্পা এবং সেনাপতি যেমনি মহলের দিকে যাবার জন্য ঘুরেছে, ঠিক তখনই তাদের সামনে একটি জাদুকর এসে উপস্থিত হলো। তুমি কে? আর তুমি এইভাবে হঠাৎ আমাদের সামনে কি করে আসলে? আমি হলাম জাদুকর ধীরাজ। আমি তোমার বাবার রাজ্য দখল করতে চাই। তার জন্য তোমাকে এবং তোমার বাবাকে তো মরতে হবে। কিন্তু আমি তোমার রূপ দেখে মুগ্ধ হয়ে গেছি, তাই আমি তোমাকে বিবাহ করতে চাই। আর আমি তোমাকে বিবাহ করলে এমনিতেই তোমার বাবার রাজ্য আমার হয়ে যাবে। তখন তোমাদের আর কাউকে মরতেও হবে না, আর আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে। কি বলো? তাহলে তুমি সেই দুষ্টু জাদুকর, যে নিজের শক্তিকে বাড়ানোর জন্য আমাদের রাজ্যের প্রজাদের বলি দিচ্ছ। তোমাকে তাই ভালো ভালো বলছি, এখান থেকে চলে যাও, না হলে তোমার জন্য ভালো হবে না বলে দিচ্ছি। আমি তোমাকে এতটুকু কিন্তু ভয় করি না, কারণ আমি হলাম রূপনগর রাজ্যের রাজকুমারী চম্পা। তোমাদের মতো দুষ্টু লোকেদের শায়েস্তা করার ক্ষমতা আমি রাখি। তাই তোমার ভালোর জন্য বলছি, এখান থেকে চলে যাও। কি বললে? আসলে আমার কি নেই বলো? আমি দেখতে শুনতে খারাপ? অবশ্যই না। তাহলে আমাকে বিবাহ করতে তোমার অসুবিধা কোথায়? তুমি যদি চাও, আমি এর থেকেও সুন্দর যুবকে পরিণত হতে পারি, কারণ আমি অসীম শক্তির অধিকারী। আমি যখন তখন আমার রূপ বদলাতে পারি। তুমি যতই রূপ বদলাও না কেন, তোমার ভেতরটি ওই আগের মতোই নোংরা এবং দুষ্টু মানুষের মতোই থাকবে। তোমাকে দিয়ে কোনো রাজ্যের কোনো দিনই ভালো হবে না। যে নিজের স্বার্থের জন্য একটি রাজ্যের প্রজারে নির্মমভাবে বলি দিতে পারে, তার কাছে আর আমি কি বা আশা করব? তুমি কোনোদিনও একটি ভালো রাজা হতে পারবে না। ঠিক আছে, আমি তোমাদের ভালোর জন্য একটি প্রস্তাব দিলাম, কিন্তু তুমি সেই প্রস্তাব গ্রহণ করলে না। এতে আমার কোনো অসুবিধা নেই। এবার অসুবিধা তো হবে তোমাদের। যখন আমি তোমার সামনে তোমার পিতাকে হত্যা করব, তখন তুমি বুঝতে পারবে যে তুমি আজ ঠিক কতটা ভুল কাজ করলে। ঠিক আছে, যাও যাও। যদি তুমি জীবনে বাঁচতে চাও, তাহলে আমাদের রাজমহলে নিজের পা রাখারও দুঃসাহস দেখিও না। তা না হলে সেটা তোমার জন্য ভালো হবে না। সেটা তুমি তো বুঝতেই পারছো না। আমার শক্তি সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। তোমার রাজ্যবাসী যদি সবাই একত্রিত হয়ে আমার সঙ্গে লড়াই করে, তারপরেও তোমরা আমার সঙ্গে উঠবে না। আমি যদি চাই, এক্ষুনি তোমাকে এখানেই মেরে ফেলতে পারি, কিন্তু আমি সেটা করব না। কারণ তুমি আমার অপমান করেছ, তুমি আমার শক্তিকে অপমান করেছ। তাই আমার শক্তি তোমাকে দেখাবো, আর তোমাকে এই জন্য বাঁচিয়ে রাখলাম। কথাটা মনে রেখো। এই বলে জাদুকর ক্রোধিত হয়ে সেখান থেকে এক উজ্জ্বল আলোক রশ্মির মধ্যে মিলিয়ে যায়, এবং রাজকুমারী তৎক্ষণাৎ সেখান থেকে রাজমহলের দিকে রওনা দেয়। এবং কিছুক্ষণের মধ্যেই রাজমহলে পৌঁছে যায়, এবং তার পিতা রাজা ধ্রুবরাজকে জঙ্গলের সব ঘটনা খুলে বলে। সে কি রাজকুমারী, ওই জাদুকর তোমাকে এইভাবে বলেছে?
তার মানে আমাদের রাজ্যে খুব ভয়ঙ্কর ছায়া আসতে চলেছে, কারণ আমরা সবাই মিলে ওই জাদুকরকে হারাতে পারবো না, কারণ সে অনেক প্রজাকে বলি দিয়ে এখন সে অসীম শক্তিধর এক জাদুকর হয়ে গেছে। আমাদের আর এক মুহূর্ত অপেক্ষা করা চলবে না, এক্ষুনি আমাদের ওই জঙ্গলে থাকা ঋষি বাবার কাছে যেতে হবে। তিনি একমাত্র পারবেন আমাদের এই জাদুকরের হাত থেকে উদ্ধার করতে। কি বলছো বাবা? যদি এমনই হয় তাহলে আমাদের আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি ওই ঋষি বাবার কাছে যাওয়া উচিত। চলুন বাবা, তাড়াতাড়ি চলুন। মহারাজ আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে ঘোড়ায় চেপে ওই ঋষি মহারাজের কাছে যেতে থাকে। এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে গিয়ে পৌঁছে যায়। ওই জঙ্গলের মধ্যে ঋষি মহারাজ ধ্যানে মগ্ন ছিল। মহারাজের পায়ের শব্দতে ঋষির ধ্যান ভেঙে যায় এবং মহারাজকে বলে, কি হয়েছে ধ্রুবরাজ? তুমি হঠাৎ করে আমার এখানে কেন? কোনো কি সমস্যা হয়েছে? খুব বড় সমস্যা হয়ে গেছে ঋষি মহারাজ, খুব বড় সমস্যা হয়ে গেছে। আমাদের রাজ্যে এক দুষ্টু জাদুকরের নজর পড়েছে, সে আমাদের রাজ্য দখল করতে চাচ্ছে। এরপর মহারাজ একে একে সব ঘটনা ঋষি মহারাজকে খুলে বলতে শুরু করে। সব শুনে ঋষি বলে, দাঁড়াও, আমি দেখছি তোমার সমস্যাটা কি। ঋষি মহারাজ এ কথাটি বলেই সে চোখ বন্ধ করে তার দিব্য শক্তি দিয়ে কি একটা দেখল। তারপর চোখ খুলে মহারাজকে বলল, শোনো রাজা ধ্রুবরাজ, ওই জাদুকর অনেক লোকের বলি দিয়ে সে এখন অসীম শক্তিধারী। তার সঙ্গে পেরে ওঠা তোমার পক্ষে সম্ভব নয়। তাহলে এখন কি হবে ঋষি মহারাজ? আমি কি এইভাবেই আমার এত সুন্দর রাজ্যটি ওই দুষ্টু জাদুকরকে দিয়ে দেব? এত কিছু উপায় থাকবে, আপনি আমাকে যে কোনো একটি উপায় বলুন ঋষি মহারাজ, আমাদেরকে বাঁচান। আপনি কোনো চিন্তা করবেন না, দাঁড়ান। এই কথাটি বলেই ঋষি তার একটি হাত সামনের দিকে এগিয়ে দিল এবং একটি আলোক রশ্মির সাথে তার হাতে একটি মালা চলে এলো, যার মধ্যে একটি বড় হীরা চকচক করে চলছিল। এই নিন মহারাজ, এই মালাটি রাজকুমারীর গলায় পরিয়ে দিন। যতক্ষণ পর্যন্ত এই মালা রাজকুমারীর গলায় থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু মনে রাখবেন, কোনো মতেই যেন এই মালা রাজকুমারীর গলা থেকে খোলা না হয়। যদি কোনো মতেও এই মালা রাজকুমারীর গলা থেকে খুলে রাখো, তাহলে তোমাদের ওপর ওই জাদুকরের জাদু আবার কাজ করতে শুরু করবে। রাজকুমারী মালাটি নিয়ে তার গলায় পরে নেয়। ঠিক আছে ঋষি মহারাজ, আমরা কোনো মতেই রাজকুমারীর গলা থেকে এই হার খুলতে দেব না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঋষি মহারাজ, অনেক অনেক ধন্যবাদ। মহারাজ ঋষি বাবার কাছ থেকে বিদায় নিয়ে আবার মহলের দিকে রওনা দেয়। একদিন মহারাজা ধ্রুবরাজ রাজদরবারে তার সিংহাসনে বসেছিলেন এবং তার পাশে তার মেয়ে রাজকুমারী চম্পা বসেছিল। ঠিক সেই সময়ই রাজদরবারে এক আলোক রশ্মির সাথে একটি জাদুকর এসে উপস্থিত হয়। আমি সেদিন জঙ্গলে তোমার মেয়েকে আমাদের বিয়ের প্রস্তাব দিয়েছিলাম যে আমি তোমার মেয়েকে বিয়ে করলে এমনিতেই আমার রাজ্য হয়ে যেত, তখন আমার তোমাদেরকে মারার কোনো দরকার হয়তো হবে না। কিন্তু তোমার মেয়ে তো সে প্রস্তাব শুনল না। এখন আপনার ব্যাপার, আপনি কি আপনার মেয়ের হাত আমার হাতে তুলে দেবেন, নাকি আপনি বেকার বেকার আপনার জীবন হারাবেন? এই পাপিষ্ঠ জাদুকর, তুমি আর এ কথা একবার উচ্চারণ করলে তোমার ধর থেকে মুন্ডটি একেবারে আলাদা করে দেব। তোমার সাহস কি করে হয় আমার রাজ্যে এসে আমাকে হুমকি দেওয়ার এবং আমার মেয়ের নামে এমন কথা বলার? হ্যাঁ, কি বললে? তুমি আমার ধর থেকে মুন্ডটি আলাদা করে দেবে? আমার শক্তি সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই। এখন তোমরা বুঝতে পারবে আমার শক্তিটি কতখানি। জাদুকর এই কথাটি বলে তার চোখ থেকে একটি আলোর ঝলকানি ছুড়ে দিল রাজার দিকে। সেটি গিয়ে রাজার শরীরে লাগে, কিন্তু তার কিছু হয় না। এটা দেখে জাদুকর খুবই অবাক হয়ে যায় এবং বলে, এটা কি করে সম্ভব? কি করে তুমি বাঁচলে আমার এই আগুনের গোলা থেকে? এতক্ষণে তোমার পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা, কিন্তু তোমার কিচ্ছু হলো না। এটা কি করে সম্ভব?
তুমি আমার কিচ্ছু করতে পারবে না বা আমাদের রাজ্যেরও কিচ্ছু করতে পারবে না, কারণ যতক্ষণ অবধি আমার মেয়ের গলায় ঋষি বাবার দেওয়া জাদুকরি মালা আছে ততক্ষণ পর্যন্ত তুমি আমাদের কিচ্ছু করতে পারবে না। তাই ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যাও, না হলে তোমার জন্য একদম ভালো হবে না। তুমি এক্ষুনি আমার রাজ্য থেকে চলে যাও। জাদুকর সেখানে আর এক মুহূর্ত না কাটিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে একটি আলোক রশ্মির মাধ্যমে মিলিয়ে যায় এবং এটা দেখে মহারাজ খুব খুশি হন। এভাবেই দিন কাটতে থাকে। একদিন রাজকুমারী এক মন্দিরে পুজো করার জন্য যায়, কিন্তু মন্দিরের পুরোহিত রাজকুমারীকে মন্দিরে ঢুকতে বারণ করে। দাঁড়ান রাজকুমারী, আপনি মন্দিরে ঢুকতে পারবেন না। কেন পুরোহিত মশাই, কি হয়েছে? আমি কেন মন্দিরে ঢুকতে পারবো না? কারণ হচ্ছে তোমার গলার ওই হার, তুমি যতক্ষণ না ওই হার খুলে রাখবে ততক্ষণ মন্দিরে তুমি ঢুকতে পারবে না। কারণ আমি জানি এটা একটি জাদুকরি হার, আর ভগবানের কাছে এই জাদুকরি জিনিস নিয়ে যাওয়া পুরোপুরি নিষিদ্ধ আছে। তাতে ভগবান তোমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে, কারণ তুমি ভগবানকে বিশ্বাস না করে তুমি একটি জাদুকরি মালাকে বিশ্বাস করছো। তাই তোমার ভালোর জন্য বলছি, এই মালাটি তুমি খুলে রেখে পুজো দিয়ে আবার পরে নাও, কোনো অসুবিধা নেই। আমার মনে হয় রাজকুমারী, আপনার এই মালাটি খুলে রাখা উচিত। কতক্ষণই বা লাগবে? এই তো শুধু তাড়াতাড়ি পুজো দিয়ে বেরিয়ে আসবে, এতক্ষণে ওই জাদুকর তো জানতেও পারবে না। অসুবিধা নেই, আপনি মালাটি খুলে রাখুন, আমি এখানেই আছি। ঠিক আছে সেনাপতি মশাই, তাহলে আমি মালাটি খুলে এইখানে রাখছি, তুমি এটার পাহারা দাও। রাজকুমারী মালাটিকে খুলে মন্দিরের বারান্দার উপর রেখে দেয় এবং ঠিক তখনই পুরোহিত জোরে জোরে হাসতে থাকে এবং তার রূপ বদলে জাদুকরের রূপ ধারণ করে। তুমি কি বোকা রাজকুমারী! আমি তোমাকে আগেও বলেছিলাম যে আমি আমার রূপ বদলাতে পারি, কিন্তু তুমি সেটা না ভেবেই তুমি তোমার মালাটি খুলে রেখে দিলে। এবার তোমাদের কি বাঁচাবে? এ কি? তুমি তুমি আমাদের সঙ্গে ছলনা করেছ? আমি তোমাকে ছাড়বো না, আমি এক্ষুনি আবার এই মালাটি পরে নিচ্ছি। রাজকুমারী মালাটি পরতে যাবে, ঠিক তখনই জাদুকর তার চোখ থেকে একটি আলোক রশ্মি ছুড়ে দেয় রাজকুমারীর দিকে এবং সেই রশ্মি রাজকুমারীর গায়ে লাগতেই রাজকুমারী একটি পাথরের মূর্তিতে পরিণত হয়ে যায় এবং সেনাপতিকে সেখানেই জ্বালিয়ে মেরে ফেলেন। আর কোথা থেকে একটি পাখি এসে ওখান থেকে ওই জাদুই মালাটিকে নিয়ে উড়ে যায়। যাক, ভালোই হয়েছে। আমি এমনিতে ওই মালাটিকে ছুঁতে পারতাম না, ওটিকে ছুঁলেই আমি জ্বলে ভস্ম হয়ে যেতাম। জাদুকর সেখান থেকে রাজকুমারীর মূর্তিটিকে নিয়ে অদৃশ্য হয়ে যায় এবং একটি গুহায় চলে আসে। সেখানে ছিল একটি বিশাল বড় রাক্ষস। আদেশ করুন আমার আকা, আমি আপনার জন্য কি করতে পারি? আজ থেকে তুমি এই মূর্তিটির পাহারা দেবে, যেন কেউ এই মূর্তির আশেপাশেও আসতে না পারে। যদি কেউ এখানে আসার সাহস করে তাহলে তাকে জ্বালিয়ে ভস্ম করে দেবে, এবং কেউ যেন এখানে এসে ফিরে যেতে না পারে। আপনি কোনো চিন্তা করবেন না আমার আকা, আমি এই মূর্তির ভালোভাবে পাহারা দেব। কেউ এখানে এসে জীবিত বেরিয়ে যেতে পারবে না। জাদুকর মূর্তিটিকে সেই গুহায় রাক্ষসের কাছে রেখে অদৃশ্য হয়ে যায় এবং এসে পৌঁছায় রাজমহলে। আজ তোমাকে কি বাঁচাবে রাজা ধ্রুবরাজ? আজ তোমাকে আমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না, কারণ তোমার মেয়ে এখন আমার কাছে আছে। আমি তোমার মেয়ে গলা থেকে ছলনা করে মালাটি খুলে নিয়েছি। এখন তোমরা তোমাদের সব শক্তি হারিয়ে ফেলেছ, তোমরা আর বাঁচবে না। এখন তোমাদের মরতে হবে। জাদুকর একথা বলে সে তার হাত সামনের দিকে এগিয়ে দিল এবং একটি আলোর ঝলকানি রাজার গায়ে গিয়ে লাগতেই রাজার সারা শরীরে আগুন জ্বলে ওঠে এবং সে সেখানেই ভস্ম হয়ে মারা যায়। এখন আমি তোমাদের সবার রাজা, যেটা আমি বলবো এখানে শুধু সেটাই হবে। আর এইভাবেই আমার বাবাকে মেরে ওই দুষ্টু জাদুকর আমাদের রাজ্য দখল করে আছে। তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। এখন যে কোনোভাবে আমাদের ওই জাদুকরকে পরাজিত করতে হবে।
ঠিক তখনই সেখানে ওই ঋষি মহারাজ এসে পৌঁছায় এবং বলে, আমি জানি যে তুমি ছাড়া আর এই কাজ কেউ করতে পারবে না। তুমি সত্যিই খুব সাহসী। যেখানে আমার মতো ঋষি পর্যন্ত ওই রাক্ষসকে পরাজিত করতে পারি না, সেখানে তুমি একটি সাধারণ মানুষ হয়ে এই কাজ করে দেখালে। তুমি সত্যিই খুব সাহসী। আর তোমাকে বলছি, না, তুমি একে তোমার থেকে দূর করো না। এ রমেশ যদি তোমার সঙ্গে থাকে তাহলে তোমার অত সহজে কেউ ক্ষতি করতে পারবে না। কথাটা মাথায় রেখো। সে তো ঠিক আছে ঋষি মহারাজ, কিন্তু এখন আমরা ওই জাদুকরকে কি করে হারাবো? আমরা তো ওর সঙ্গে পেরে উঠব না। কে বলেছে আমরা ওর সঙ্গে পেরে উঠব না? আমি তোমাদের দুজনকে রাজমহলে পাঠিয়ে দিচ্ছি। তোমরা ওখানে গিয়ে শুধু এই মালাটিকে আদেশ দিবে যে এই দুষ্টু জাদুকরটিকে তুমি ধ্বংস করে দাও। সাথে সাথে ওই জাদুকরকে এই মালাটি জ্বালিয়ে ভস্ম করে দেবে। ঋষি মহারাজ কথাটি বলেই তাদের দুজনকেই সেখান থেকে মিলিয়ে দিয়ে সাথে সাথে রাজমহলে গিয়ে পৌঁছে দেয়, যেখানে সিংহাসনে বসেছিল জাদুকর ধীরাজ। এ কি? তোমাকে তোমার এই অভিশপ্ত জীবন থেকে কি করে মুক্তি পেলে? কি তোমাকে মুক্তি করলো? ওই রাক্ষসকে হারিয়ে তোমাকে মুক্তি করাতে কোনো সাধারণ লোকের কাজ হতে পারে না। এটি একটি সাধারণ লোকেরই কাজ। এই যে আমার সঙ্গে যে দাঁড়িয়ে আছে, এই আমাকে আমার অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিয়েছে। তোমার ওই রাক্ষসকে মেরে আমাকে পাথর থেকে আবার স্বাভাবিক জীবন দান করেছেন। তোমরা যেহেতু এখানে এসেই গেছো, আর তোমরা এখান থেকে কোথাও ফিরে যেতে পারবে না। আমি আর আগের মতো তোমাকে পাথর বানিয়ে দিয়ে ছেড়ে দেব না। এবার তোমাকে আমি তোমার বাবার মতো জ্বালিয়ে ভস্ম করে দেব। জাদুকর কিছু করতে যাবে তার আগেই রাজকুমারী তার গলায় থাকা মালা থেকে আদেশ দেয়, হে জাদুই মালা, এই দুষ্টু জাদুকরকে তুমি জ্বালিয়ে ভস্ম করে দাও। ঠিক তখনই তার গলার হাড়টি থেকে একটি আলোক রশ্মি বেরিয়ে গিয়ে জাদুকরের গায়ে লাগে এবং সে সেখানেই জ্বলে ভস্ম হয়ে যায়। এরপর রাজকুমারী রমেশকে বিবাহ করে মহারাজের সিংহাসনে বসে মহারাজ রামেশ্বর পদ পায় এবং রাজকুমারী চম্পার বাবার মতো রমেশ সুন্দরভাবে রাজ্য পরিচালনা করতে থাকে। আমাদের এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।